দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার পর গত 53 বছরের বেশি সময় রাজনীতিবিদরা কত আশার কথা শুনিয়েছেন। তাদের কথা শুনলে, তাদের দেখানো পথে চললে আমরা সুখের সাগরে ভেসে যাব। সমাজে কোনো বঞ্চনা ও বৈষম্য থাকবে না, অভাব থাকবে না, জীবনের সব চাহিদার পূরণ হবে, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা পাবে এবং উন্নত দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ এবং আরও অনেক কিছু। এই প্রতিশ্রুতিতে আমরা বারবার সাড়াও দিয়েছি, না হলে নিশ্চয়ই বাংলাদেশ একেবারে স্বাধীন করার আন্দোলন থেকে শুরু করে পরবর্তী নানা আন্দোলনে জনগণের এরকম স্বতঃস্ফূর্ততা থাকতো না। কিন্তু যে আশার প্রতিশ্রুতিগুলো পরিণত হয়েছে আসলে ধোঁয়াশায়, এবং প্রতিশ্রুতি ও প্রাপ্তির বিশাল ফারাক মানুষকে বারবার হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। সেই জায়গাতেই আমরা আবার যাচ্ছি কিনা, এইটা আমাদের একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি হতাশা এবং ক্ষোভের প্রকাশ ঘটেছে 1990 সালে, কিন্তু জনগণের চাওয়াগুলো অধরাই থেকে গেছে। 2024-এ বৈষম্য, বঞ্চনা, গণতন্ত্রহীনতা এবং অপশাসনের বিরুদ্ধে মানুষ আবারও তাদের ভাবনা ও প্রত্যাশার প্রকাশ ঘটিয়েছে। এই অভ্যুত্থানের পর মানুষ বুক বেঁধেছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের নানা টানাপোড়েন আমাদেরকে আবার সেই সন্দেহের জায়গায় পতিত করেছে যে আমাদের আশা কি এবারও পূর্ণ হবে নাকি আবার হতাশায় পর্যবসিত হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় এবার কি পূর্ণ হবে কিনা আমাদের আশা। অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স, আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকের টপিকটা এরকম, আমব্রেলা টপিক, সো এখানে আমরা অনেক কিছু আনতে পারি। 1 বছর অলমোস্ট চলে গেল আমাদের গণ অভ্যুত্থানের, এবং নানাভাবে আমরা এটা উদযাপনও করছি। তবে সত্যিকারের যে উদযাপনটা হতে পারতো যে স্বপ্ন পূরণের পথে, সেই পথে আমরা কতটুকু এগোচ্ছি? কলিমুল্লাহ স্যার, আপনাকে দিয়ে শুরু করি, তারপরে একই টপিকে হয়তো যাব প্রিন্স ভাই। যা কিছু সত্যি সুন্দর এবং শাশ্বত তা আমরা দেখব, ম্যাটেরিয়ালাইজড হবে, এই রকমের একটি প্রত্যাশা কিন্তু আমাদের সবার মনে ছিল। আমার ছাত্র আবু সাইদ এইরকম একটা চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আপনার জীবন উৎসর্গ করেছে, এবং খেয়াল করে দেখেন যেই ভাবে সে আত্মহত্যা দিয়েছে এবং সেটি সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তার এই যে আত্মত্যাগ, সেটা নিয়ে ইংরেজিতে গান পর্যন্ত রচিত হয়েছে এবং গ্লোবালি তা সবাইকে স্পর্শ করেছে। এবং প্রত্যাশা ছিল গগনচুম্বী। সেই জায়গায় আমরা কি দেখলাম? অস্থিরতা কমছে না, বরং দিন দিন বাড়ছে। কখনো কখনো হয়তো মৌসুমের কারণে সবজির দাম কমেছে, কিন্তু আপনার নিত্যপণ্য ক্রয় সীমার বাইরে সাধারণ মানুষের আটপৌরে জীবনে। তারপর জীবনের নিরাপত্তা, যেটা খুব বেসিক, একদম সেফটি নিড মানুষের, আব্রাহাম ম্যাজলোর যে হায়ারার্কি অফ নিডস, সেই অনুসারে এটা একদম বেসিক, সেইটা ভালো রকমই শ্যাটার্ড হয়েছে। আমরা ছোটবেলা আপনার মগের মুল্লুক শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম। এই সময়ে এসে আমরা এটার একটা ইংরেজি নামান্তর বা সংস্করণ দেখলাম, মব। মব শব্দটা ইংরেজি, মবের মুল্লুক রূপান্তর। এবং এই যে ন্যায় অন্যায় বোধের যে পার্থক্য, সেই সীমারেখাটা ব্লাড হয়ে গেছে। আর আপনার ভয় দেখানোর যে কালচারটা, হুমকি, যে তুমি কথা না শুনলে তোমার ওপর মব করব, তারপর কোনো স্থিরতা নেই, কোনো রকমের নিশ্চয়তা নেই, অনিশ্চিত একটা সময়ের মধ্যে আমরা বাধা পড়ে গেছি। এই দায়টা কাকে দেবেন আপনি? এটা কি যে সরকার দায়িত্বে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, নাকি রাজনৈতিক দলগুলো, নাকি আমাদের কপালের দোষ? এটা আমি বলবো কালেকটিভ ফেলিয়ার। আমাদের সবার, সকল স্টেক হোল্ডার সবাই মিলে আমরা কিন্তু
এর জন্য দায়ী। কারণ আমরা আপনার ওই যখন আমাদের মধ্যে লালিত যে ক্রোধ, সেটি আপনার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ইরাপ্ট করে, তারপর আবার সেই আমরা ঠান্ডা হয়ে যাই। মানে এটা যে এগিয়ে নিতে হবে, আমাদের বন্ধু কবি বন্ধু বলেছিলেন, জ্বলে উঠি সাহসী মানুষ, মোহন রায়হান। সেই জ্বলে উঠবার যে ব্যাপারটা, সেটা আবার নির্বাপিত হয়ে যায়। আমাদের সমস্যাটা এইখানটায়। প্রিন্স ভাই, আপনার কাছেই যাই। আমরা শুরুতে একটা শব্দ নিয়ে খুব আলোচনাও করেছেন, নিশ্চয়ই আপনার সাথে আলোচনা হয়েছে, আমাদের রিস্টার্ট বাটন ক্লিক করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, কিন্তু তারপরে আসলে সব কিছু দেখা গেল আগের নিয়মেই চলছে। দেখা গেছে চাঁদাবাজি অনেক জায়গায় বেড়েছে, দেখা গেছে আমাদের তদবির বাণিজ্য বেড়েছে, এবং যারা আসলে সিস্টেম পরিবর্তনের কথা বলেছিল তারাই ওই সিস্টেমে গা ভাসিয়ে মোটামুটি সিস্টেমটাকে চালু করছে। কি বলবেন আপনি, এটা আসলে কেন হচ্ছে, আমাদের মূল কারণটা কোন জায়গায়? আমি সরাসরি যদি আপনার এই কথায় যাই, আমি তো এটাকেই স্বাভাবিক দেখছি। কথাটা হয়তো খুব কঠিন হয়ে গেল যে স্বাভাবিক কি করে দেখি, কারণ মানুষের এত আকাঙ্ক্ষা। কারণ আপনি কথা বলেছেন শুধু এখন না, এই 53 বছরে, এবং আপনি যে শব্দটা আনলেন এটা কোনো ঐকমত্যই আছে যে শোষণ বঞ্চনা থাকবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। অন্তত পক্ষে সেই 53 বছর আগের স্বপ্ন এবং যদি বলেন 24-এর স্বপ্ন একই। এবং প্রসঙ্গক্রমে যদি আমি পেছনের দিকে যাই, তাহলে 69-90-এর গণ অভ্যুত্থান তো বটেই, 69-এর গণ অভ্যুত্থান, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 21 দফা, এমনকি আরও পেছনে গেলেও সেই ব্রিটিশ বিরোধী সংগ্রামেরও আকাঙ্ক্ষা এরকমের জায়গায়। তাহলে আকাঙ্ক্ষা বারবার থাকছে, কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কেন? তা আমরা সহজে যেটা বুঝি, আমরা একটা শব্দ বলি, এই শব্দটা এখন পরিচিত, সবাই বলে, কিন্তু ওই কাজটা করছে না। সেটা কি? যে ব্যবস্থাটা বদল করতে হবে। কিন্তু দেখবেন ব্যবস্থা বদলটা যদি না হয়, আপনি একই ফ্রেমওয়ার্কের মধ্যে যদি সমাধান খোঁজেন, আলটিমেটলি সমাধান পাবেন না। আপনি যদি আপনার ইচ্ছা ভালোও থাকে, আপনিও শেষে সারেন্ডার করবেন। তা আমরা দেখছি ঘটনা তাই হচ্ছে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যার জন্যে আপনি ওই একই জায়গায় আমরা ঘোরাফেরা করছি। এটা হচ্ছে আপনার পরের কথার জেনারেল আমার বুঝটা বললাম। এবার আপনি যে কথাটা বললেন যে রিসেট বাটনের কথাটা, এইটা বরঞ্চ আমার ধারণা এটা ভবিষ্যতে, এখন কিছুটা, ভবিষ্যতে আরও বেশি গবেষণার দাবি রাখবে। এই কারণে এই শব্দটা নিয়ে আসার পরে আমরা খুবই ক্ষোভের সাথে, দুঃখের সাথে বললে ভালো হতো, আমি দুঃখের সাথে খুব শব্দটা যুক্ত করলাম। কলিমুল্লাহ ভাই তো খুব ভালো শব্দ চয়ন করেন, উনি পরে এগুলো শুধরাই দেবেন। লক্ষ্য করলাম ওনারা রিসেট বাটনের নামে সামনে যে কথাগুলো নিয়ে আসলো, শুরুতে এমন কতগুলো বিতর্কিত জিনিস যা মানুষের আকাঙ্ক্ষাকে চুরমার একদিকে করে দিল, আর একটা হচ্ছে কতকগুলো শক্তিকে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দিল। কি সেই জিনিস? দেখেন, রিসেট বাটনের কথা বলার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, সেইটার বিরোধিতা করে বাইরে 47কে পুনরস্থাপনের কথা বলা, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান, তার অনেক অসম্পূর্ণতা আছে, সেটা আমরা 72-এই বলেছি, এখনও বলি। ওইটা দূর করে আমাদের কাজ করতে হবে। এই শুধু এখন বলছি না, দীর্ঘদিন ধরে এই কথা আমরা বলি, সবাই বলে যে যখন ক্ষমতায় আসছে সে ভুল করুক শুদ্ধ করুক তার মতো করে, কিন্তু দেখা গেল এইটাকে পুরো বাতিল করে দিতে হবে। মানে এই রকমের অনেকগুলো প্রশ্ন নিয়ে এসে তখন আমি বললাম, ওই যে কথা বললাম, যে তাহলে বোধহয় এদের অন্য কোনো উদ্দেশ্যটা ছিল। আচ্ছা প্রিন্স ভাই, আমাকে বলেন যে এই আন্দোলনে অনেক স্টেক হোল্ডার ছিল, এবং বামপন্থী যারা আছেন আপনারা, তারা একটা বড় দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন এই দিনটির জন্য বা এই চূড়ান্ত আন্দোলনের জন্য, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট গোষ্ঠী কিভাবে বেশি এম্পাওয়ার্ড হলো আপনার কথা মতো, এটা একটু বলবেন? না, সেটা বলি। এই আন্দোলনের এটা তো একটা জনগণের, ব্যাপক জনগণের অংশগ্রহণে নিঃসন্দেহে একটা
স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকা উচিত না, এটা প্রথমে মনে রাখতে হবে। এবং যেভাবে বুক চিতিয়ে উনি আবু সাঈদের কথা বললেন, গতকাল 18 তারিখ গেল আমাদের এই কি বলে উত্তরায় রিজভী, একেবারে তরুণ কর্মী, সে যেভাবে জীবন দিয়েছিল, ছাত্র ইউনিয়নের নেতা, এরকম অজস্র কর্মীর কথা জানি আমি। ছাত্রদের কথা বললাম, কিন্তু বেশি জীবন দিয়েছে কিন্তু শ্রমজীবী মানুষ। তো এখন এই যে মানুষ যে তাহলে ব্যাপক যে গণ অভ্যুত্থান সংগঠিত করলো, কিন্তু অন্য গণ অভ্যুত্থানের সাথে একটু পার্থক্য দেখবেন। সেটা কি, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই, 69 আর 90 যদি মিলান, এইখানে পলিটিক্যাল ফোর্সগুলো ছিল, পলিটিক্যাল ফোর্স, তার কতগুলো এজেন্ডা ছিল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কালমিনেট করছিল ইলেকশনে। 90তেও কিন্তু সেম, আপনি দেখবেন প্রধানত 3 জোট, তারা একটা রূপরেখা করেছিল, সেটা বাস্তবায়নের জন্য তারা কালমিনেট করে ইলেকশন, এবং তারপরে হলো কি হলো না আমি সেই আলোচনায় যাচ্ছি না। সেটা আমাদের অফকোর্স এই যে 53 বছর আলোচনা করলে মুক্তিযুদ্ধের পরেও আমরা যথাযথ করতে পারিনি, 90-এর পরে পারিনি, এটা যারা ক্ষমতায় ছিল তারাই প্রধানত দায় নিতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমি সেই আলোচনাটা সময়ের অভাবে উঠে যাচ্ছি না। কিন্তু এইবারে যেটা দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলো অন্ততপক্ষে যারা আন্দোলন করছে, আপনি যদি ওইখানে হিসাব করে দেখেন যে বিএনপি এবং তার ওরিয়েন্টেড একটা গ্রুপ, আমাদের যারা প্রধানত ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের একটা, আর একটা ধরেন আমাদের বামপন্থী গ্রুপ, কিন্তু যে কোনোভাবেই হোক না কেন এই ধরনের রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনো ঐক্য গড়ে তুলে আমাদের কারেক্ট কোনো নিশানা যে আচ্ছা গণ অভ্যুত্থান হয়ে গেলে তারপরে এই কাজ করব, বা আমরা সবাই মিলে করে এটা করি নাই। এর মধ্যে আমরা কিন্তু এই যে দীর্ঘ এক যুগেরও যে বেশি সময় ধরে যে লড়াই, এই লড়াইয়ের পরে ছাত্র বন্ধুরা তারা একটা সামনে আসলো, আমরা সমর্থন করলাম এবং রাজপথে থেকে এই আন্দোলনের কাছে চলে গেলাম। তাহলে রাজনীতিতে শেষ বেলায় এসে আপনি ওই যে বললাম 90 বললাম 3 জোটের রূপরেখার আলোচনা, বা কী করব 5 দফা ছিল, যেটা 8 দল 7 দল এবং 5 দলের, আপনি 69-এর গণ অভ্যুত্থানের 6 দফার পরে 11 দফা হলো, এইবার কিন্তু অন্য কোনো দফাই আসে নাই। ছাত্ররা শেষে এসে যে 9 দফা দিয়েছিল আজকের দিনে, সেটা আপনি মনে করতে পারেন, দেখবেন তার মধ্যে কিন্তু এই ধরনের কোনো রাজনীতির বিষয় ছিল না, এমনকি শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত ছিল না। শেষে যে কালমিনেট করলো 1 দফা, এটা খুবই কারেক্টলি হয়েছে, আমরাও বলেছি। আমরা তো 17 তারিখে এই কমিউনিস্ট পার্টির উদ্যোগে যে সভা থেকে বলেছি এই সময় তাকে, মানে তার আগে আমরা বলেছিলাম রাজনৈতিক সমস্যার সমাধান করে নাই, সুতরাং বলেছি তাকে চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু হলো আমরা শুধুমাত্র ওইটা বললাম, কিন্তু ওই ধরনের পলিটিক্যাল জিনিসগুলো তো আমরা সেট করতে পারি নাই। সুতরাং আমি দেখি এটাই হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর সংকট, এটা ছিল, যার জন্যে আপনি গণ অভ্যুত্থানের পরে দেখেন হলোটা কি, আপনি যে একটা ইন্টারিম সরকার করা হলো, যদিও আমাদেরকে জিজ্ঞেস করে নাই, বামপন্থীদেরকে কথা বলেনি, কিন্তু আমরা সমর্থন অব্যাহত রেখেছি যেহেতু এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং তার এজেন্ডা কি হবে সেটা নিয়েও তো প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর সাথে তারা ওইরকম কথা বলেনি। প্রথম আমরা 12ই অগাস্ট যখন আমাদেরকে আমন্ত্রণে গেলাম, দেখলাম যে এটা আলোচনারই সুযোগ পাওয়া গেল না, অল্প একটু আলোচনার সুযোগে যখন এই কথা তুললাম, বলে যে আচ্ছা আজকে এটা আলোচনা থাক, 1 সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু করব। 1 সেপ্টেম্বর কিন্তু আজ পর্যন্ত আসে নাই বাংলাদেশে, আমি কোট করেই বলছি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করলাম, একজন উপদেষ্টা বললেন আচ্ছা আপনারা তো অনেক ভালো ভাবেন টাবেন, তাহলে 30 দিন 60 দিন 90 দিন কী কী কাজ করতে পারে আমাদের একটা পরামর্শ দিতে পারেন। আমরা বললাম শুনতে চাইলে দেবো, তাহলে 1 সেপ্টেম্বর থেকে ডায়লগ করবো। আজকে কিন্তু ওই ডায়লগ এখনও শুরু করে নেই। তাহলে ওনারা হয়তো কোনো গ্রুপ, এবং দেখা যাচ্ছে এখন এটা তো পরিষ্কার, ওনারা কোনো একটা অংশের এজেন্ডা বাস্তবায়নটাই হয়তো প্রধান করছেন, কিন্তু যার জন্য আমরা শেষে এসে কী বলছি ইন্টারিম সরকার আপনারা মেলা কিছু পারবেন না, এটা করার মধ্যে ঢুকেন না, দয়া করে জনগণই তো এগুলো করতে হবে। তো জনগণ করতে গেলে জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা ক্ষমতা নিয়ে তো প্রধান কাজ করেন। তার মানে আমি একেবারে ছোট করে শেষ করলে দেখেন এই যে শোষণ বৈষম্য গণতন্ত্রর উদ্ধার কত কথা বলছি, কিন্তু আগেও আমরা ওইভাবে ঐক্যবদ্ধভাবে ট্রেন্ড সেট যেমন করি নাই, যার যার জায়গা থেকে বলেছি আফটার গণ অভ্যুত্থান তারা যদি এটাকে আস্থায় নিয়ে করতো তখন হয়তো কথা বলা যেত, সেটাও করছে না। এবং এখন সংস্কারের মধ্যে যেটা বন্দী হয়ে আছে, দরকার হলে এ ব্যাপারে পরে কথা বলা যাবে। কলিমুল্লাহ স্যার আমাকে একটু বলেন যে ঐক্য এই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল, এখন ঠিক তার বিপরীত যে আমাদের বিচ্ছেদ এবং হিংসার চাষ, সেটা আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা হয়েছে। এবং প্রিন্স ভাই যেমনটি বলছিলেন যে কোনো কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এই সময়ে, এবং নানা বিতর্কিত জিনিসের উত্থাপন হচ্ছে, যেমন শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের পিলার থেকে গোপালগঞ্জে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়া হয়েছে এবং সেখানে অন্য ছবি এঁকে দেওয়া হচ্ছে। আপনি নিজেও এটা নিয়ে কথা বলেছেন যে গোপালগঞ্জের মাজার ভাঙার কথা বলা, এবং তারপরে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙার কথা আসবে কিনা, আপনি কি বলবেন যে কার এজেন্ডা বাস্তবায়ন, কিভাবে এই পথে আসা হলো, কেন বিতর্কিত জিনিস নিয়ে এই সময়ে এত বেশি চর্চা হচ্ছে? আপনার ওই যে রিসেট বাটন, এটাই কিন্তু এই উদ্গীরণটা ঘটিয়েছে, এবং একটা অদৃশ্য শক্তি
ক্রমে পুরো সিনারিওতে সর্বব্যাপী একটা সত্তা নিয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে। এখন খেয়াল করে দেখুন, একজন প্রাক্তন শিবির নেতা তিনি একটা ফতোয়ার মতো স্ট্যাটাস দিয়ে দিলেন যে তার ভাষায় স্বৈরশাসক জিয়ার কবর বুলডোজ করাটা ফরজ। এই যে একটা দায়িত্বহীন মন্তব্য তিনি ছুড়ে দিলেন, এটা সূত্র ধরে আপনার এই যে গোপালগঞ্জ, আপনার সেখানে বঙ্গবন্ধুর যে সমাধিসৌধ, সেইটি আপনার গুঁড়িয়ে দিতে হবে, এরকম একটা আশঙ্কা জন্ম কিন্তু সেভাবে আমরা দেখলাম হয়েছে। এটার সূত্রপাত কিন্তু আবার 32 নম্বরে সেই জাদুঘর ভেঙে দেওয়ার ঘটনা থেকে শুরু। প্রথম ধাক্কায় শুধুমাত্র ওই জাদুঘর না, আশপাশের সব বসত বাটি আপনার ভস্মীভূত হয়েছে। জলের গানের যিনি দলনেতা আনন্দ, তাকে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছে। তার যদি স্টে করতেন সপরিবারে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যেতেন। তিনি কোথায় গিয়ে উপনীত হলেন? যেহেতু তার সঙ্গে পরিচয় হয়েছিল ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতির, তিনি তার বাসায় এসেছিলেন তার ইনস্ট্রুমেন্টগুলো দেখবার জন্যে, যে ভিন্ন ধর্মী আপনার একটা মাত্রা নিয়ে এসছেন তিনি এই সঙ্গীত জগতে। তিনি শেষ পর্যন্ত রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হলেন ফ্রান্সে। তো কোত্থেকে কোথায় চলে গেল বিষয়টা? যেই ফ্রান্সে আমরা পিনাকি ভট্টাচার্যকে রাজনৈতিক আশ্রয় নিতে দেখেছি, তিনি সেখান থেকেই আন্দোলনের সময়টায় পুরোটা আপনার অ্যাক্টিভিজমে ব্যস্ত ছিলেন। আবার ভিন্ন কারণে ভিন্ন সময়ে গিয়ে দেখলাম জলের গানের যিনি দলনেতা, তিনিও সেখানে একই শহরে হাজির হলেন। প্যারিসকে আমরা জানি যে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী এবং প্রেরণার যে স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু তারাই মার্কিনদের উপহার দিয়েছিলেন অ্যালিস আইল্যান্ডে। এবং এখানে সেই বাস্তিলের পতন, তারপরে আপনার আমাদের চট্টগ্রামের ছেলে জমর, সে কিন্তু ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছে এবং চট্টগ্রাম থেকে আপনার জলদস্যুরা তাকে ধরে নিয়ে মাদাগাস্কারে নিয়েছিল। সেখানে দাস ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সেখান থেকে লুইয়ের আপনার স্ত্রী সহধর্মিণী তাকে আপনার লোক পাঠিয়ে ক্রয় করে নিয়ে পুত্রবত স্নেহে লালন পালন করে বড় করেছিলেন। এবং তিনি এই যে ভার্সাই প্যালেসে যেই ধরনের বৈপরীত্য দেখেছেন, যেটা এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। ফ্রান্সের তৎকালীন সমাজের সঙ্গে যায় না, সেই জন্য তিনি আপনার এই বিপ্লবে অবগাহন করেছিলেন। এবং এই যে ব্যাপারটা, এটা আমাদের এখানে কিন্তু খুব বেশি লোক জানে না, এবং এটা কিন্তু একটা বড় অনুপ্রেরণার উৎস হতে পারত। তো জমরদের মতো মানুষ, আবার পরবর্তীতে আমরা দেখলাম প্রফেসর ইউনুস, তিনিও কিন্তু চট্টগ্রামের সন্তান। হাবিলদার রজব আলী খানের নেতৃত্বে প্রথম এই জনযুদ্ধ, যেটা সিপাহী বিপ্লব বলি আমরা, সেই 1857 সনে এই চট্টগ্রাম থেকে কিন্তু শুরু হয়েছিল। তো এই বীর চট্টলার যে স্পিরিট, সেটাকে শেষ পর্যন্ত আমরা ধারণ করতে সক্ষম হয়েছি। আমাদের আবু সাইদের এই আত্মহত্যের মধ্য দিয়ে, মুগ্ধর আত্মহত্যের মধ্য দিয়ে আমরা এক ধরনের হতাশায় নিমজ্জিত হয়েছে। কিন্তু পরবর্তীতে মানে যেই প্রতিশ্রুতিটা আমাদের সামনে ছিল, আপনি প্রথমেই বড় করে এই যে পুরো ইতিহাস আমাদের রাজনীতিবিদদের যে আপনার কথামালার রাজনীতি, সেটা আমাদের সামনে উত্থাপন করেছিলেন। এই যে বারবার আমরা যে আপনার হতাশ হচ্ছি, এটার কারণ হচ্ছে কথা কাজে মিল থাকছে না।
কিভাবে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের সময় হয়ে উঠলো এই সময়টা, মানে তারা কিভাবে আসলে এম্পাওয়ার্ড হলেন, এই জায়গাটা জানতে চাচ্ছি। ওই যে বললাম যে অদৃশ্যভাবে তারা ক্রমে নিজেদের পরিব্যাপ্ত করেছেন। আপনি একটা উদাহরণ দিই আমি, হিজবুত তাহরির এই যে দলটি, এটি নিষিদ্ধ করা হয়েছে গত শাসনামলে এবং সেটি এখনো বহাল আছে, কিন্তু তাদের অস্তিত্ব আপনি সর্বত্র কিন্তু দৃশ্যমান দেখছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই দলটি তারা কিন্তু রাষ্ট্রেই বিশ্বাস করেন না। প্রিন্স ভাইদের মতো দল সবাই কিন্তু যে যার আদর্শ এক্স গ্রাইন্ড করছেন, কিন্তু প্রত্যেকে রাষ্ট্রে বিশ্বাসী, তারা রাষ্ট্রেই বিশ্বাসী না। তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে চান এবং রাষ্ট্র সীমা ছাড়িয়ে সারা জাহান হামারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান। তো এই যে চিন্তাগুলো, সেগুলো কিন্তু স্পেস পেয়ে গেছে এই ঘোলাপানিতে, সোজা কথায় বর্তমান এই রিসেট বাটনের সুযোগ নিয়ে। মানে আমার প্রশ্নটা ছিল হচ্ছে তারা কি পেট্রোনাইজ হচ্ছেন নাকি নিজের মতো করে তারা জায়গা তৈরি করে নিচ্ছেন? স্পেসটা পেয়ে গেছেন এক, এবং সেটা নিজ দায়িত্বে সম্প্রসারণ করছেন এবং ইন এ ওয়ে পরোক্ষ পৃষ্ঠপোষকতাও আমি বলবো এই অর্থে যে তাদের উপর ক্ল্যাম্প ডাউন করা হচ্ছে না। তারা ক্রমে ক্রমে এবং মব সংস্কৃতির এই যে আবরণ, সেটি তাদের সহায়তা করেছে। মানে কাউকে না থামানো মানেই তো অলমোস্ট পেট্রোনাইজ করা। প্রিন্স ভাই একটুখানি বলবেন যে আপনি তো ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো হচ্ছে সেখানে নিজে উপস্থিত হচ্ছেন সিপিবির হয়ে, আসলে আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন আমাদের আশা পূরণ হওয়ার? এই যে সংকটগুলো, আমি ওই 2 পয়েন্টই আগে থাকি, গণতন্ত্র এবং শোষণ মুক্তি, যেটা এবারও বলেছি। আসলে এটা করতে গেলে ওই যে ব্যবস্থা বদলের কথাটা বললাম, এখন এইখানে ধরেন রাজনৈতিক দলগুলো তো নানা মত নানা পথের আছে। তো এইখানে যদি যথাযথ পথটা শাসকরা অনুসরণ না করে এবং জনগণকে সেটাকে যদি আমি উদ্দীপ্ত না করতে পারি, মানে এই কারণে করব, সে নজরদারি করবে, তাহলে আপনি এই সংকট দূর করতে পারবেন না। এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে রাষ্ট্র ক্ষমতায় নানা সময় যারা ছিল এবং এখন পর্যন্ত তারা যেভাবে এই জিনিসটা করতে চায়, আমি তো তার কোনো সমাধান দেখছি না। যেমন আপনি দেখেন শোষণ নিয়ে আলোচনা এবারের স্লোগানে ছিল, এই সরকার তার আলোচনার মধ্যেই ঢুকলো না, প্রচলিত ব্যবস্থা বহাল রেখেছে। তাহলে আপনি শোষণের অবসানের কথা চিন্তা করে লাভ নেই। এমনকি গণতন্ত্রের পথে যাত্রা, আর আমি ঐক্যমত্য কমিশনে যেটা দেখছি, ওনারা তো ডাউস 11টা সংস্কার বই প্রকাশ করেছেন। হ্যাঁ, তার মধ্যে কেন এত পড়ার সময় নেই জানি না, করে বলা ভাই পড়লে ভালো, তা কিছু নিশ্চয়ই ভালো কথা আছে, পারলে করুক। কিন্তু ওনারা যে 5টা কমিশন নিয়ে যে আলোচনা শুরু করলেন, ওইটাও কিন্তু প্রায় 500-600 কোশ্চেনিয়ার হিসাব করলে হবে। তার মধ্যে 166টা কোশ্চেন। ইন্টারেস্টিং হচ্ছে 166 কোশ্চেন ওনারা যেটা আমাদেরকে বলেছেন, এখন অফিসিয়াল ঘোষণা না, আমি যেটা বারবার বলছি এটা অফিসিয়াল ঘোষণা দেন। ওনাদের ভাষ্য হচ্ছে 85টা পয়েন্টে নাকি ঐক্যমত্য আছে। হতে পারে, আমি এটাকে অস্বাভাবিক দেখছি না, কারণ আমরা যখন আলোচনা করছি দেখছি বিশেষ করে জনপ্রশাসন, বিচার বিভাগ আর হচ্ছে আপনার দুর্নীতি কমিশন, এর অনেক কাজ করেই ফেলানো যায়। তাহলে এটা তো ঐক্যমত্য আছি। ওনারা এখন এখানে যে 19টা পয়েন্টে আলোচনা শুরু করেছেন, তার মধ্যে 7টা পয়েন্টে অলরেডি কিন্তু ঐক্যমত্য হয়েছে। এইটা ঐক্যমত্য হলেই সব হয়ে যাবে, এটা একটা ভুল বিবেচনা। কিন্তু এটা ঐক্যমত্য হলে কি, অন্ততপক্ষে আগামীতে যারা ক্ষমতায় যাবে কিছুটা, ওই যে মাস্টার সাহেবরা যেভাবে পড়ান, যন্ত্রপক্ষে কাগজ কলমে লিখে রাখেন গণতন্ত্র ইহা ইয়া হইলে হইবে, তার জন্য ইহা ইয়া করুন, এইটুক থাকলো, তাহলে সেটা এক ধাপ অগ্রগতি হতে পারে। কিন্তু আপনি যদি এইটা মানুষের পুরো জায়গায় সচেতনতার জায়গায় না যান এবং ওই ধরনের শক্তি ক্ষমতায় না যান, তাহলে হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। ধরুন বোঝার জন্যে, আমরা এখানে অন্যতম ঐক্যমত যেটা বলা হচ্ছে, আমরাও একমত, আমাদের 70 অনুচ্ছেদ, তার মানে সংসদ সদস্যরা তারা অ্যাকচুয়ালি ইয়েস নো ছাড়া বলার কিছু ছিল না। কিন্তু দীর্ঘদিনের সংগ্রামে এবার আমাদের সব দল ঐক্যমত্য হয়েছে যে আস্থা ভোট এবং হচ্ছে অর্থ বিল, এই 2টা বাদে যে কোনো সময় সে তার মত বলতে পারবে। এখন আপনি আমাকে বলেন, এইখানে বোঝার জন্য বলি, ধরেন না এটা পাশই হলো, তো আমরা এক ধাপ অগ্রগতি বললাম। কিন্তু আমার যদি কালচারাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে ধরুন আপনি দলের প্রধানমন্ত্রী হলেন, আমি দলের একজন কি বলে নর্মাল মেম্বার, আপনি বললেন যে আপনার তো উন্মুক্ত আছে, কিন্তু আমার মাথায় যদি থাকে আমার এলাকার উন্নয়নের জন্যে আপনার নেক নজর না থাকলে হবে না, আমার আগামীবার মনোনয়নের জন্য আপনার নজর না থাকলে হবে না। আমি কিন্তু কথা বলার আগে তাকাবো, আপনি কিভাবে বলবেন আমি সেইভাবে উত্তর দেবো। তাহলে আমরা বলছি খালি কাগজে লিখলে হবে না, লেখাটা প্রয়োজন, আপনি পুরো ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ সহ পুরো জিনিসটা চেঞ্জ করা। তা সেইটা আমি মনে করি যে এইবারে ধরেন এত সবের পরে এক একটা মুভমেন্টে মানুষের সচেতনতা একটু বাড়ে। দেখুন, হয়তো আমরা এখন আলোচনা করতে পারলাম না, ভূ রাজনৈতিক কারণে ওই যে রিসেট বাটনের কথা বলছেন, আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাবে সে আলোচনা কিন্তু অনিশ্চয়িত থাকছে। এই জাতিসংঘের অফিস, করিডোর দেওয়া, বন্দর দেওয়া
এবং বাণিজ্য চুক্তি, এগুলো কিন্তু ডেঞ্জারাস কাজ। তারা হয়তো তাদের উদ্দেশ্য সাধন করতে চাইবে। এই কাজগুলো নিয়ে আপনার কাছে আমি পরবর্তীতে শুনবো। কলিমুল্লাহ স্যার থেকে একটুখানি শুনে যে প্রিন্স ভাই কালচারাল পরিবর্তনের কথা আসছিলেন, আমিও সেই জায়গাটা একটুখানি বলতে চাই। নতুনরা যে রাজনীতিতে আসলো আরো একটা কারণে, যে কারণে এই অভ্যুত্থান অনেকখানি আলাদা, এই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব যারা, তারা একটা রাজনৈতিক দল খুলেছে, যেটা 90-এ ছিল না, যেটা 69-এ ছিল না। এই নতুনদের রাজনীতি কতটা নতুন হিসেবে দেখছেন আপনি, নাকি তারা পুরনো চাকাতেই নিজেদের গাড়ি চালাচ্ছেন? এইবারই প্রথম তারা অ্যাসার্ট করলেন, মন্ত্রিসভায় অংশ নিলেন, মানে উপদেষ্টা পরিষদে মন্ত্রীর মর্যাদায়, এবং তারপরে যেটা করলেন দেশব্যাপী নেটওয়ার্ক তৈরির প্রক্রিয়া করতে গিয়ে কিন্তু হোঁচটটা খেলেন। আপনার যখনই রিফ্রেশ করে ফেললেন যে পদযাত্রার বদলে মার্চ টু গোপালগঞ্জ, একটু হার্শ শোনাবে কথাটা, মানে গোপালগঞ্জে প্রবেশ করলেন বাঘের মতো, ব্যাঘ্র গর্জন নিয়ে, ফিরবার সময় বেড়ালে পরিণত হলেন। এটা কিন্তু এক ধরনের রাজনৈতিক দীক্ষা প্রদান করলো তাদের, যে এই যে রিট্রিটটা, সেটি আপনার প্রভাব কিন্তু অনেক দিন পর্যন্ত অনুভূত হবে তাদের রণনীতি এবং রণকৌশলে, এতে কোনো সন্দেহ নেই। একই প্রশ্নের উত্তরটা একটুখানি যদি ছুঁয়ে যান, যে নতুনদের রাজনীতিতে কতটা নতুনত্ব দেখতে পাচ্ছেন, এবং কয়েকটা জিনিস আপনি তুলেছেন যে এই সময়ে দাঁড়িয়ে এই জিনিসগুলোতে হাত দেওয়ার দরকার কি ছিল কিনা, সত্যিকার অর্থে করিডোর দেওয়া, জাতিসংঘের অফিস দেওয়া, এগুলো কি খুব জরুরি এই সময়ে? না, এটা একেবারেই জরুরি তো না বটেই, এবং এটা ক্ষতিকর দেশের জন্য। আর হচ্ছে এই সরকারের এখতিয়ার এটা নাই। আমি এইটুকু বলে থামলাম, কারণ ব্যাখ্যা দেওয়া যাবে না, এবং এইটা কিন্তু বাংলাদেশকে ভূ রাজনৈতিক কারণে একটা খুব খারাপ দিকে নিয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। আমি সরকারের উদ্দেশ্যে বলে লাভ নেই, কারণ এই সরকার এখতিয়ার না, জোর করে এটা করছে, জনগণকে সচেতন হওয়ার বিকল্প নেই। আর যেটা বললেন এইটা খুবই, উনি লাস্টে যেটা বলেছেন যে গোপালগঞ্জের ঘটনা কি দেখলেন এবং ফলাফল কি, আমি সেটা নিয়ে আলোচনা না করে বলতে পারি, সাধারণভাবে অনেকের প্রত্যাশা ছিল, যেহেতু এই তরুণদের মধ্যে যদি আগে রাজনীতি কোনো দল না করে থাকে, তারা যদি গণতন্ত্র এবং শোষণ মুক্তির ক্ষেত্রে একটা কিছু শক্তি হইলেও একটা রাজনীতির সামনে আসতে পারে, নট ব্যাড। কিন্তু তাদের যে রাজনৈতিক যে বক্তব্য বিবৃতি যা দেখছি, আমি দেখছি এগুলো আমাদের দেশের জন্যে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটা মোটেই গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য। এবং ইতিমধ্যেই তারা বলে মানুষের কোনো সমর্থন পেয়েছে মনে হচ্ছে না, বরঞ্চ নানা ধরনের সংকট তৈরি করছে, যা শুধুমাত্র ওই একটা দলের সংকট না, কারণ তাদের অনেকেই তো গণ অভ্যুত্থানের অন্যতম মানুষ হিসাবে সামনে আসছে। সুতরাং মানুষের কাছে দৃশ্য মনে হচ্ছে এটা কী করলাম, কাদের সাথে ছিলাম, তাদের আসল লক্ষ্য কী ছিল। মানে এই প্রশ্নগুলো আনার মধ্য দিয়ে আলটিমেটলি এই ধরনের গণ অভ্যুত্থান সম্পর্কেও অনেকগুলো প্রশ্ন জনগণের সামনে আসছে, যা এত বড় যে মানুষের যে মৃত্যু, এত আহত হওয়া, এবং এই যে লক্ষ কোটি মানুষ যে রাজপথে ছিল, তাদের মনটা ভেঙে দিচ্ছে, যেটা আমাদের রাজনীতির জন্য একটা ক্ষতিকর উপাদান হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে বলে আমার ব্যক্তিগত মত। অনেক ধন্যবাদ আপনারা দুজনকে। আজকের মতো শেষ করে আলোচনা। প্রিয় দর্শক, পুরো আলোচনা জুড়ে মনে হয় হতাশার কথাই বেশি বলা হলো, তবে আশার কথা এটি যে মানুষ যখন জেগে ওঠে, জনগণ যখন সচেতন হয়, তখন কোনো অন্যায়, অবিচার, বৈষম্য আসলে টিকতে পারে না, যেটা 24 জুলাই আগস্ট আমরা প্রমাণ করেছি। তবে রক্ত দিয়ে আর প্রমাণ করতে না হোক, এই প্রত্যাশাটি থাকবে, যাতে যারা অথরিটি রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, যারা পলিসি মেকার রয়েছেন, তারা জনগণের এই উত্থানের কথা মনে রেখে তাদের কাজগুলো করেন। এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। বিদায়।